অভিযাত্রিক লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ 14-15 বছর আগের কথা, কি তারও বেশি হবে হয়তো। আমার বন্ধু রমেশবাবু আর আমি দুজনে কলকাতার মেসে একঘেয়ে পড়ে আছি বহুদিন। ভালো লাগে না এরকম কলকাতায় পড়ে থাকা। দেশেও তখন যাওয়ার নানা রকম অসুবিধা ছিল, কিন্তু একটু বাইরে না বেরুলে ধুলো আর ধোঁয়ায় প্রাণ তো অতিষ্ঠ হয়ে উঠল। রমেশবাবুকে বললাম, চলুন কোথাও বেরিয়ে আসি। রমেশবাবুর ট্যাঁকের অবস্থাও আমার চেয়ে খুব বেশি ভালো নয়। তিনি অবাক হয়ে চেয়ে বললেন, বেড়াতে যাব, কিন্তু হাতে টাকা কড়ি কই? টাকা কড়ি লাগবে না। বিনা টিকেটে গিয়ে জেল খাটবো নাকি? রেলে চড়ে নয়, পায়ে হেঁটে। কত দূর যাবেন পায়ে হেঁটে? তাকে বুঝিয়ে বললাম, বেশি দূর মোটেই নয়। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড দিয়ে বার হয়ে পায়ে হেঁটে যত দূর যাওয়া যায়। কি করব যখন হাতে পয়সা নেই, সময়ও নেই, এছাড়া কোনো উপায় আছে কি? তিনি কি মনে করে রাজি হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ধারে একটা বাগান বাড়িতে আমরা কিছুক্ষণ বসি। বাগানের উড়ে মালি এসে আমাদের সঙ্গে খানিকটা গল্প করে গেল। তাকে দিয়ে আমরা বাগানের গাছ থেকে ভালো কাশির পেয়ারা পাড়িয়ে আনলাম। সে ডাব পেড়ে দেওয়ার প্রস্তাব করেছিল, কিন্তু তাতে দেরি হবে বলে আমরা রাজি হইনি। ডান দিকের একটা পথ ধরে আমরা বড় রাস্তা ছেড়ে দিলাম। অনেকদিন পরে কলকাতা থেকে বের হয়েছি। কত দূর আর এসেছি, না হয় মাইল 5-6 হবে, কিন্তু যেন মনে হচ্ছে কত দূর এসে গিয়েছি কলকাতা থেকে। স্বপ্নপুরীর দ্বারে এসে পৌঁছে গিয়েছি যেন। প্রত্যেক বন ঝোপ যেন অপূর্ব, প্রতিটি পাখির ডাক অপূর্ব, ডোবার জলে এক আধটা লাল ফুল তাও অপূর্ব। জীবনে একটা সত্য আবিষ্কার করেছি অভিজ্ঞতার ফলে, যে কখনো কোথাও বার হবার সুযোগ পায়নি, সে যদি কালে ভাদ্রে একটু আধটু বাইরে বেরোবার সুযোগ পায়, যতটুকুই যাক না কেন, ততটুকু গিয়েই সে যা আনন্দ পাবে, একজন অর্থ ও বিত্তশালী ভ্রমণকারী 1000 মাইল ঘুরে তার চেয়ে বেশি কিছু আনন্দ পাবে না। কাজেই আমার সেদিনকার ভ্রমণটা এদিক থেকে দেখতে গেলে তুচ্ছ তো নয়ই, বরং আমার জীবনের মধ্যে অত্যন্ত মূল্যবান সেদিনটির আনন্দ। কারণ আসলে দেখে চোখ আর মন। যখন ওই দুটি ইন্দ্রিয় বহুদিন বুভুক্ষু, তখন যে কোনো মুক্ত স্থান, সামান্য একটা বাঁশঝাড়, একটি হয়তো ধানের মড়াইওয়ালা গৃহস্থ বাড়ি, আঁকাবাঁকা গ্রাম্য নদী, কোথাও একটা বনের পাখির ডাক মধুর স্বপ্নময় হয়ে ওঠে। পয়সা যাদের আছে খুব ঘুরে বেড়াতে পারে তারা, ভালো কথাই, কিন্তু বিলাসী হবার ভয়ও যথেষ্ট। তখন ভীমনাগের সন্দেশও মুখে রোচে না। পরবর্তীকালে জীবনে অনেক বেরিয়েছি, এখনও বেড়াই। পাকা বিলাসী টাইপ অনেক দেখেছি, যথাস্থানে তাদের গল্প করব। সেদিনকার প্রভাতের নবীন আলোয় মুখ চিনে বিলাসী কারা তা ভাববার অবকাশ মাত্র পাইনি। সোজা চলেছিলাম দুই বন্ধুতে পথ বেয়ে ঘর থেকে বার হবার আনন্দে বিভোর হয়ে। হঠাৎ একটা গ্রামের পথে উপস্থিত হয়ে গিয়েছি, কোন সময় খেয়াল করিনি। সে পথের একদিকে খুব উঁচু একটা পাঁচিল। একজন লোক পথ দিয়ে যাচ্ছিল, তাকে জিজ্ঞেস করাতে বলল, ওটা চাঁদমারির পাঁচিল। কোথায় চাঁদমারি? পাশেই মশাই, সোলজারেরা বন্দুক প্র্যাকটিস। বুঝেছি, তা এখন করছে না তো? করলেই বাকি, পাঁচিল তো দিয়ে রেখেছে। সামনে ওটা কি গাঁ? নিমতে। কিন্তু নিমতে গ্রামে ঢুকবার পূর্বে একটা বাঁশবাগান দেখে বড় ভালো লাগলো। খুব বড় বাঁশবাগান, অজস্র শুকনো বাঁশ পাতা ছড়িয়ে আছে। পা দিয়ে মচকে যাবার সময় কেমন সুন্দর শব্দ হয়। শুকনো পায়ে দলা বাঁশ পাতার গন্ধ বার হয়। মাথার উপর পাখি ডাকে। সূর্য আলো ছায়ার জাল বনে বাঁশ গাছের ডালে পাতায় তলাকার মাটির ওপর। সেই বাঁশ বনে এক রকমের গাছ দেখলাম, শুধু একটা করে লম্বা ডাঁটা, তার আগার একটা আফোটা বড় কুঁড়ির মতো ব্যাপারের মধ্যে অনেকগুলো ছোট মটরের মতো দানা। গাছের গায়ে হাত দিলে হাত চুলকোই। কি ভালোই লেগেছিল সেই গাছগুলো সেদিন। বাঁশবনের ছায়ায় বনকচু জাতীয় উদ্ভিদ যেন অমৃত ফল প্রসব করেছে। ছায়া ঘন হয়ে আসছে, বিকেল নেমেছে। বাঁশবন পার হয়ে একটা মাঠে আমরা বসলাম। বন্যফুল ও অন্যান্য লতাপাতার ঝোপ মাঠের ধারে সর্বত্র। ঝোপের মাথায় মাথায় লতাপাতায় আলোকলতার জাল। দূরে দু একটা পুরানো কোঠাবাড়ি দেখা গেল। একটা বাড়ির ছাদে একটি পল্লীবধূ চুল শুকোতে বসেছে। গ্রামের ছেলেমেয়েরা সামনের মাঠে হাডুডু খেলছে। মাঠ থেকে উঠে নিমতে গ্রামের শেষ প্রান্তে গিয়ে পৌঁছলাম আমরা। সেখানে মুচি বাউরিরা বাস করে, তাদের একটা ছোট পাড়া, কিন্তু এরা সকলেই নিকটবর্তী কলে কাজ করে।
শহর এসেছে গ্রামের পাশে। শহরের সভ্যতা ও জীবনযাত্রা প্রণালী গ্রামের শান্ত গৃহকোণে এনে দিয়েছে ব্যস্ততা, কোলাহল ও শৌখিনতার মোহ। একজন বলল, কাছেই পাষাণকালী মন্দির, দেখবেন না? নিমতের পাষাণকালী জাগ্রত দেবতা। ছোট্ট মন্দিরের মধ্যে বিগ্রহটি ভালো চোখে পড়ে না, বড় অন্ধকার ভেতরটাতে। মন্দিরের সামনে একটা পানা ভরা পুকুর। পুকুরের ওপারে বাউরিদের ঘাটে বাউরিদের ঝি বউরা জল নিতে নেমেছে। কিছুক্ষণ বাঁধা ঘাটে বসে থাকবার পরে একটি ছোট ছেলে এসে বলল, বাবা আপনাদের ডাকছেন, আসুন আপনারা। আমরা একটু আশ্চর্য হয়ে এগিয়ে গেলাম। ইটের দেয়াল দেওয়া একখানি খড়ের ঘর, দারিদ্র্যের ছায়া সে বাড়ির সারা অঙ্গে। বাড়ির মালিক হলেন ওই পাষাণকালীর পূজারী। তিনি আমাদের ডেকেছেন তাঁর ছেলেকে পাঠিয়ে। অনেক দিনের কথা, পূজারী ঠাকুরের বয়স বা চেহারা আমার মনে নেই। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। আপনারা? আমি ব্রাহ্মণ, আমার এই বন্ধুটি কায়স্থ। পুজো দেবেন মায়ের? আমার মনে হলো এখানে দিলে ভালো হয়, লোকটা গরিব, দিলে ওর উপকার করা হয় বটে। ইতিমধ্যে দেখি একটি বউ, সম্ভবত পূজারী ব্রাহ্মণটির স্ত্রী, দুখানা আসন আমাদের জন্য বিছিয়ে দিয়ে গেল। আমার বাস্তবিক কষ্ট হতে লাগলো। এরা ভেবেছে কলকাতা থেকে পয়সাওয়ালা বাবুরা এসেছে, ভালোভাবেই পুজো দেবে, 2 পয়সা আসবে। কলকাতার বাবু যে 2টি পয়সার অভাবে হেঁটে সারা পথ এসেছে, সে খবর এরা রাখে না। রমেশবাবু পকেট থেকে 2টি পয়সা বার করলেন, আমার পকেট থেকে বেরুলো 1টা পয়সা। পূজারী ঠাকুর বেশি কিছু আশা করেছিলেন, তা হলো না। তবুও 2টি নারকেলের নাড়ু প্রসাদ দিলেন আমাদের হাতে। সন্ধ্যা হয়েছে। বাঁশবাগানের তলায় অন্ধকার বেশ ঘন। আমরা বেলঘড়িয়া স্টেশনে এসে কলকাতার গাড়ি ধরলাম। আমার বন্ধু নীরদ আমার সঙ্গে মেছে থাকে। দুজনের অবস্থাই সমান। কলকাতা থেকে বেরোনো হয়নি কোথাও কোনো দিন। নীরদ বলল, চলো কোথাও রেলে বেরিয়ে আসি। রেলে কোথায় যাওয়া যায় বেশ ভেবে চিনতে দেখলাম। দূরে কোথাও যাওয়া চলবে না, তত পয়সা হাতে নেই। সুতরাং আমি পরামর্শ দিলাম, মার্টিনের ছোট রেলে চলো কোথাও যাওয়া যাক। সে বেশ নতুন জিনিস হবে এখন। হাওড়া ময়দান স্টেশনে ছোট লাইনে চেপে আমরা জাঙ্গিপাড়া কৃষ্ণনগরে রওনা হলাম। দুধারে যখন পড়ল ফাঁকা মাঠ আর বাঁশবন, আমবন, আমাদের মন যেন মুক্তির আনন্দে নেচে উঠল। বেলা 3টের সময় আমরা নামলাম গিয়ে জাঙ্গিপাড়া। দুজনে গ্রামের মধ্যে ঢুকলাম। বড় বড় বাঁশবন, ঝোপঝাড় আর ছোট বড় পানাপুকুর চারিধারে। বেলা 3টের মধ্যে এমন ছায়া নেমে এসেছে যেন এখনই সন্ধ্যা হবে। আমরা একটা ময়রার দোকানে বসলাম। ময়রার সম্বল কালো দড়ির জালের পেছনে কলঙ্ক ধরা পেতলের থালায় সাজানো চিনির ডেলা সন্দেশ, তেলে ভাজা বাসি জিলিপি, কুচো গজা, চিঁড়ে মুড়কি আর বাতাসা। কলকাতার বাবু দেখে ময়রা খাতির করে বসালো। নীরদ ইংরেজিতে বলল, যেরকম খাতির করলো, এরপর তো নিতান্ত মুড়কি কেনা যায় না, উপায় কি? এসো একটু চাল হয়ে যাক, তুমি আরম্ভ করো। ময়রাকে ডেকে নীরদ বলল, ওহে ভালো সন্দেশ আছে? ময়রা করুণ দৃষ্টিতে চিনির ডেলা সন্দেশের থালার দিকে চেয়ে বলল, আজ্ঞে খুব ভালো হবে না, একটু চিনি বেশি হবে, আপনাদের তা দেওয়া যায় না। আমি চুপি চুপি বললাম, ময়রা আমাদের কি ভেবেছে? দুজনের পকেট এক করলে খাবার খাওয়ার বাজেট কত? নীরদ উত্তর দিল, 7 পয়সা। তার মধ্যে 1টা পয়সা পান খাওয়ার জন্য রেখে 6 পয়সা। আমি তখন তাচ্ছিল্যের সুরে বললাম, চিঁড়ে মুরগি দাও তবে 6 পয়সার। ও বরং ভালো, এসব জায়গায় বাজে ঘি তেল। খেতে খেতে ময়রাকে জিজ্ঞেস করা গেল, তোমাদের এখানে এত ডোবা আর জঙ্গল, ম্যালেরিয়া আছে নাকি? ময়রা আমাদের জন্যে তামাক সাজতে সাজতে বলল, ম্যালেরিয়ায় উচ্ছন্ন গেল সব বাবু। আর আপনি বলছেন আছে নাকি? ভেতরে ঢুকে দেখুন গে কি অবস্থা গাঁয়ের। বেলা পড়ে এলে আমরা গ্রামের মধ্যে ঢুকলাম। বাংলার ম্যালেরিয়া বিধ্বস্ত দরিদ্র গ্রামের এমন একখানি ছবি সেই আসন্ন হেমন্ত সন্ধ্যায় সেদিন প্রত্যক্ষ করেছিলাম, যা চিরদিন আমার মনে আঁকা হয়ে গেল। ছবি নিরাশার, দুঃখের, অপরিসীম নিঃসঙ্গতার ও একান্ত দারিদ্র্যের। সেই বন জঙ্গলে ভরা গ্রামখানির ওপর ধ্বংসের দেবতা যেন উপুর হয়ে পড়ে আছেন। তার করাল কালো ডানার ছায়ায় সারা গ্রাম অন্ধকার। আমাদের মন কেমন দমে গেল, যেন এখান থেকে পালাতে পারলেই বাঁচি। একটা ডোবার ধারে জনৈকা গ্রাম্যবধূকে বাসন মাজতে দেখলাম। পথের ধারে অন্ধকার পুকুরটা, সরু হাত দুটি ঘুরিয়ে মেয়েটি বাসন মাজছে। পরনে মলিন কাপড়, অথচ গায়ের রং দেখে মনে হয়
সে উচ্চবর্ণের গৃহস্থের কুলবধূ। বাংলার মেয়েদের শত কষ্টের কথা মনে পড়ে গেল ওকে দেখে। বাংলার সমস্ত নিপীড়িতা অভাগিনী বধূদের ও যেন প্রতিনিধি। এক জায়গায় একটা পাঠশালা বসেছে, তার একধারে শিব মন্দির। পাঠশালার ছেলেরা ছুটির আগে সারবন্দি হয়ে দাঁড়িয়ে সমস্বরে নামতা পড়ছে। একটা ছেলেও স্বাস্থ্যবান নয়, প্রত্যেকের মুখ হলদে, পেট মোটা, কারো গায়ে মলিন উড়ানি, কারো গায়ে ছেঁড়া জামা, প্রায় কারো পায়ে জুতো নেই। আমরা দাঁড়িয়ে দেখছি দেখে গুরুমশাই নিজে এগিয়ে এসে বললেন, আপনারা কোত্থেকে আসছেন? বেড়াতে এসেছি কলকাতা থেকে। তিনি খুব আগ্রহের সুরে বললেন, আসুন না, আসুন, বসুন, এই বেঞ্চি রয়েছে। নীরদের বসবার তত ইচ্ছে ছিল না হয়তো, কিন্তু আমার বড় ভালো লাগলো এই গুরুমশাইটি ও তার দরিদ্র পাঠশালা। কি জানি, হয়তো আমার বাল্যের সঙ্গে এখানে কোনো একটি গ্রাম্য পাঠশালার সম্পর্ক ছিল বলেই নীরদকে টেনে নিয়ে এসে বসালাম পাঠশালার বেঞ্চিতে। গুরুমশাইয়ের বয়স 60-এর কাছাকাছি। মাথার চুল প্রায় সব সাদা, শীর্ণ চেহারা, পরনে আধময়লা ধুতি আর গায়ে হাতা কাটা ফতুয়া। তিনি বসেছেন একখানা হাতলহীন চেয়ারে। চেয়ারখানার পিঠটা বেতের, কিন্তু বসবার আসনটা কাঠের। মনে হয় সেটাও এক সময়ে বেতেরই ছিল, ছিঁড়ে যাওয়াতে সোজাসুজি কাঠের করে নেওয়া হয়েছে হাঙ্গামার মধ্যে না গিয়ে। সেদিন ভারী আনন্দ পেয়েছিলাম এই পাঠশালায় বসে। আমরা বললাম, আপনার পাঠশালায় কত ছেলে? আগে 30 জন, তবে সবাই আসে না, জনাকুড়ি আসে। ছেলেদের মাইনে কত? 4 আনা আর 6 আনা। তা কি সবাই ঠিকমতো দেয়? তাহলে আর ভাবনা কি বলুন? গভর্নমেন্টের মাসিক সাহায্য আছে 5 শিকে, তাই ভরসা। মাসে 5 শিকে আয়ের ভরসা কি, সেটা ভালো বুঝতে না পেরে আমরা গুরুমশাইয়ের মুখের দিকে চাইলাম, কিন্তু লোকটা মনে হলো তাতেই দিব্যি খুশি, যেন ও জীবনে বেশ একটু পাকাপোক্ত আয়ের দৃঢ় ভিত্তির উপর বসে আছে নিশ্চিন্ত মনে। আমি বললাম, আপনার বাড়িতে ছেলেপুলে কি? গুরুমশাই হেসে বললেন, তা মা ষষ্ঠীর বেশ কৃপা। 7টি ছেলে মেয়ে, 2টি মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে না দিলেই নয়। তবুও তো একটি আর বছর ম্যালেরিয়া জ্বরে 17 বছরের হয়েছিল। বাঙালি মধ্যবিত্ত ঘরের সাধারণ কাহিনী। আমরা সেখান থেকে উঠলাম, কারণ সন্ধ্যা হয়ে আসছে। গুরুমশাই কিন্তু আমাদের সঙ্গ ছাড়লেন না, বললেন, চলুন আপনাদের গাঁ দেখিয়ে আনি। একটা ছোট্ট মাঠ পেরিয়ে গুরুমশাইয়ের ঘর, ইটের দেওয়াল, টিনের চালা, বেশ বড় উঠোন, তবে ঘরদোরের অবস্থা খুব ভালো নয়। উঠোনে পা দিয়ে গুরুমশাই বললেন, ওরে হাবু, বাইরে মাদুরটা পেতে দে। আমি বললাম, আবার মাদুর কেন? আমরা বসবো না আর। না না, তা কখনো হয়? এলেন গরিবের বাড়ি, একটু কিছু মুখে না দিলে, একটু চা, ওসব আবার কি? গাঁ দেখাতে নিয়ে বেরুলেন, ওসব কথা তো ছিল না। আমাদের কোনো কথাই শুনলেন না তিনি। মাদুর এলো, বসালেনও আমাদের। গুরুমশাই বাড়ির মধ্যে গিয়ে ঢুকলেন। একটু পরে তিনি আবার তামাক সেজে এনে আমাদের হাতে দিতে গেলেন, এবং আমরা কেউ তামাক খাইনে শুনে দুঃখিত হলেন। আমরা বললাম, আপনাদের গায়ের ময়রাও ওই ভুল করেছিল, সেও তামাক সাজছিল আমাদের জন্যে। একটি শ্যামবর্ণ মেয়ে এই সময় একখানা থালাতে প্রায় আধ কাঠাখানেক মুড়ি, একটা ছোট বাটিতে পোয়াটাক আখের গুড়, অনেকখানি নারকেল কোড়া নিয়ে এলো। গুরুমশাই বললেন, এই এদের সামনে রাখ মা, এই আমার ছোট মেয়ে, এর 14 হলো, এর ওপরে 2 দিদি, যা চায়ের কত দূর হলো দেখ গে। না না, ও হবে না, একটু মুখে দিতেই হবে। গরিবের বাড়ি, আপনাদের উপযুক্ত নয়, পাড়াগাঁ জায়গা। তখন নীরদ মুড়ি নারকেল কোড়ার বৈজ্ঞানিক ভিটামিন তত্ত্ব বুঝিয়ে দিয়ে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ল যে এমন চমৎকার পুষ্টিকর জলযোগ বহুদিন আমাদের অদৃষ্টে জোটেনি। মেয়েটি আবার চা নিয়ে এলো। এইখানে রাখ মা, হয়ে গেলে অমনি 2টি পান আনবি, আর 2টি মুড়ি। আগে না, এই খেয়ে ওঠা দায়, এ কি কম দেওয়া হয়েছে? জলযোগ সবে শেষ হলো। মেয়েটি কৌতূহলের দৃষ্টিতে আমাদের দিকে চেয়েছিল এতক্ষণ। গুরুমশাই বললেন, এর নাম কমলা। এইটি মেয়েদের মধ্যে খুব বুদ্ধিমতী, বাংলা যে কোনো বই পড়তে পারে। এর দিদিরা লেখাপড়া জানে না, পড়াশোনার ঝোঁক খুব এর, কেবল বই পড়তে চাইবে। তা আমি কোথা থেকে নিত্য নতুন বই এনে দিই বলুন? আমার হাতে একখানা কি মাসিক পত্র ছিল, ট্রেনে পড়বার জন্যে এনেছিলাম। মেয়েটিকে ডেকে সেখানা তার হাতে দিয়ে বললাম, এখানা পড়ো তুমি। নীরদ পিতা পুত্রীর অলক্ষিতে আমার গায়ে একবার চিমটি কাটল। আমার তখন বয়স 23-এর বেশি নয়, মেয়েটি 14 বছরের। মেয়েটি আমার হাত থেকে সেখানা নিয়ে নম্র মুখে একটু হাসল, তারপর আমাদের থালা ও কাপগুলি নিয়ে চলে গেল।
গুরুমশাই উচ্ছ্বসিত হয়ে বললেন, বইখানা দিয়ে দিলেন? বেশ ভালো নতুন বইখানা। অমন বই ও পেয়ে বড় খুশি হয়েছে। এ গায়ে ওসব কে দেবে বলুন? আমরা গুরুমশাইয়ের বাড়ি থেকে যখন বের হয়ে পথে পড়লাম তখন বেশ অন্ধকার হয়েছে। বাড়ির সামনে বাতাবি লেবু গাছের ডালে জোনাকি জ্বলছে। গুরুমশাই বললেন, চলুন আপনাদের এগিয়ে দিই, ট্রেনের এখনো দেরি আছে, 8:30টায়। আমাদের আড্ডাটা দেখে যাবেন না একবার? কলকাতায় ক্লাব আছে, সিনেমা আছে, ফুটবল আছে। এখানে লোকে অবসর সময় কি করে কাটায় জানবার আগ্রহ অত্যন্ত বেশি ছিল আমার। একটা নিচু চালাঘরের সামনে গিয়ে গুরুমশাই বললেন, দেখবেন নাকি? আসুন না। ঘরের মাটির মেঝেতে আগাগোড়া মাদুর পাতা। জনচারেক লোক বসে আছে মাদুরের ওপর। একজন হুঁকোতে তামাক টানছে, আর 3জন লোক একেবারে চুপচাপ বসে। আশ্চর্য এই যে এরা কথাবার্তা বলতে এসে এমন ধারা চুপচাপ হয়ে বসে আছে। একজন আমার দিকে চেয়ে বলল, কোত্থেকে আসা হচ্ছে? গুরুমশাই বললেন, ওরা কলকাতা থেকে এসেছেন আমাদের দেশ দেখতে, তাই আমার ওখানে। বেশ বেশ, বসুন। তামাক চলে? চলে না? তা বেশ। কথাবার্তার ইতি। এ মজলিসে কেউ কথা বলে না দেখছি। আরও 3-4জন লোক ঢুকলো। একজন বলল, তেঁতুল কি দর বিক্রি করলে চক্করতি? যে লোকটি হুঁকো টানছিল সে উত্তর দিল, বিক্রি করিনি। 7.5 টাকা পর্যন্ত উঠলো, আর উঠলো না। সামনের হাটে আবার দেখি। বেশ লাগলো ওদের এই গ্রাম্য কথা। কথাও যদি বলে তো বেশ লাগে। এ যেন কাশ্মীর ভ্রমণের চেয়েও কৌতূহলপ্রদ। যদিও কখনো কাশ্মীর ভ্রমণ করিনি, বলতে পারি না তার আনন্দ কি ধরনের। আর একজন বলল, আর একবার কুতুবপুরে যাই, মেয়েটার একটা সম্বন্ধ জুটেছে। পাত্র কুতুবপুরের কাছারিতে নায়েবি করে। কুতুবপুরের নায়েব? হ্যাঁ, দেখে এসো। বেশ ছেলেটি, বয়স বেশি না। এই সময় একজন ঘরে ঢুকে সকলের সামনে কলার পাতায় মোড়া কি একটা জিনিস রাখলো। সবাই ঝুঁকে পড়ল। এসো হরিশ, কি হে এতে? আগন্তুক লোকটি হাসি মুখে বলল, খাও না, দেখো না কি। বাড়ির গাছে কদবেল পেকেছিল, তারই আচার। বলি যাই, আড্ডার জন্য একটু নিয়ে যাই। সকলেই ঝুঁকে পড়ল কলা পাতার উপর। আমাদের হাতে ওরা একটু তুলে দিল জিনিসটা। আমাদের কোনো আপত্তি টিকল না। বেশ আড্ডা, খুব ভালো লাগলো আমার। আমি ভাবলাম কাছে মাঝে এক আধ শনিবার কলকাতা থেকে এখানে এসে এই আড্ডায় যোগ দিয়ে গেলে কলকাতা বাসের একঘেয়েমিটা কেটে যায়। কলকাতায় ফেরবার ট্রেনের সময় প্রায় হলো। আমরা ওদের সকলের কাছে বিদায় নিলাম। গুরুমশাইটি সত্যি বড় ভদ্র। তিনি উঠে এলেন আমাদের সঙ্গে, আমাদের স্টেশনের রাস্তায় তুলে দিতে। আসবেন আবার, কেমন তো? বড় কষ্ট হলো আপনাদের। কি আর কষ্ট, খুব আনন্দ পেয়েছি। আমি তাহলে খানিকটা চলে এসেছি। দেখি গুরুমশাই পেছন থেকে আবার ডাকছেন। নীরদ বলল, ছাতি ফেলে আসনি তো? না, ছাতি আনিনি। গুরুমশাই হাঁফাতে হাঁফাতে আসছেন পথের বাঁকে। একটা ভুল হয়ে গিয়েছে। আপনাদের ঠিকানাটা যদি মেয়েটার বিয়ে দিতে পারি, মশাইদের চিঠি লিখব। আসবেন আপনারা, বড় খুশি হব। বড় ভালো লেগেছে আপনাদের। ট্রেনে উঠে নীরদ বলল, বেশ বেড়ানো হলো না? বেশই তো। গুরুমশাইয়ের মেয়েটি বেশ, কি বলো? তোমাদের পাল্টি ঘর তো না? সে খোঁজে তোমার দরকার কি? তাই বলছিলাম, গরিবের মেয়েটি উদ্ধার করারূপ মহৎ কাজে। কি বাজে কথা বলছো সব, থাক ও কথা। এরপরে আমরা আর কখনো ওই গ্রামে অবশ্য যাইনি। কিন্তু 5-6 বছর পরে বউবাজারে এক দর্জির দোকানে একজন লোকের সঙ্গে আমার আলাপ হয়। তার বাড়িও জাঙ্গিপাড়া। কথায় কথায় তাকে তাদের বৃদ্ধ গুরুমশাইয়ের কথা জিজ্ঞেস করে জানি তিনি এখনো বেঁচে আছেন। মেয়েগুলির মধ্যে বড়টিকে অতি কষ্টে পার করেছেন, কিন্তু অন্য মেয়েগুলির আজও কোনো কিনারা করতে পারেননি। অভিজ্ঞতার সঞ্চয় করতে হলে জীবন সম্বন্ধে পাড়া গায়ে পায়ে হেঁটে বেড়ানো উচিত কিছুদিন, আমার এই রকম ধারণা। 10 দিন কাশ্মীরে ঘূর্ণিঝড়ের মতো ঘুরে আসার চেয়ে তা কম শিক্ষাপ্রদ নয়। আনন্দও তা থেকে কম পাওয়া যায় না। এই ধরনের আর একটা অভিজ্ঞতার কথা বলবো এবার। পিসিমার বাড়ি যাচ্ছিলাম পায়ে হেঁটে। 1929 সালের জ্যৈষ্ঠ মাস। গ্রীষ্মের ছুটিতে তখন আমি আছি স্বগ্রামে। আম বট তেঁতুলের ছায়া ভরা গ্রাম্য পথ। যে গ্রামে যাব সেখানে এর আগে একটিবার মাত্র গিয়েছিলাম, বছর কয়েক আগে। কাজেই রাস্তা পাছে ভুল হয়, এজন্যে লোকজনকে মাঝে মাঝে জিজ্ঞেস করতে করতে চলেছি। একজন বলল, বাগান গা যাবেন? তা অত ঘুরে যাচ্ছেন কেন বাপু? কাঁচি কাটার খেয়া পার হয়ে সবাইপুরের মধ্যে দিয়ে চলে যান না কেন? তার কথা শুনে ভুল করেছিলাম, পরে বুঝলাম। প্রথমে তো যে রাস্তায় এসে পড়লাম সে হচ্ছে একদম মেঠো পথ।
তার ত্রিসীমানায় কোনো বসতি নেই, তার ওপর রাস্তার কিছু ঠিক নেই। কখনো মাঠের আলের উপর দিয়ে সরু পথ, কখনো পড়জলা আর নলখাগড়ার বন, কখনো শোলা বন। মাঠের গায়ে রৌদ্রও প্রচণ্ড। খেয়া পার হয়ে ক্রোশখানিক অতি বিশ্রী পথ হেঁটে অত্যন্ত শ্রান্ত হয়ে পড়েছি। দূরে একটা বটগাছ দেখে তার তলায় বসে একটু জিরিয়ে নেব বলে সেদিকে খানিক দূর গিয়ে দেখি আমার আর বটগাছের মধ্যে একটা প্রকাণ্ড জলার ব্যবধান। সুতরাং আবার ফিরলাম। মাঠের মধ্যে একটা রাখাল ছোকরা গরু চড়াচ্ছে, তালপাতার ছাতি মাথায় দিয়ে। তাকে বললাম, সবাইপুর আর কত দূর রে? ওই তো বাবু দেখা যাচ্ছে। সে অনেক দূরে মাঠের প্রান্তে বনরেখার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি খানিকটা এগিয়ে যেতেই সে আবার ডেকে বলল, কোথায় যাবেন বাবু? বাগানগা চিনিস? না বাবু। তা আপনি সবাইপুরের খোঁজ করতেছেন কেন তবে? ওই তো যাবার পথ। ও পথে আপনি কি যেতে পারবেন বাবু? সবাইপুরের বাঁওড় পার হবেন কেমন করে? সবাইপুরের বাঁওড়ের নাম শুনেছি, কিন্তু সে যে এ পথে পড়ে তা জানতাম না। জিজ্ঞেস করে জানা গেল খেয়ার নামগন্ধ নেই, সাঁতার দিয়ে পার হওয়া ছাড়া আর উপায় কি? ফিরে আসবো ভাবছি। এমন সময় রাখাল ছোকরা আবার বলল, আপনি বাবু এক কাজ করেন, সবাইপুরের বিশেষরা মাদল দিয়েছে, সেখান দিয়ে পার হয়ে যান। মাছ ধরবার জন্যে বাঁশ বেঁধে যে লম্বা জাল টাঙিয়েছে, বাঁশের উপর চড়ে অতি কষ্টে বাঁওড় পার হয়ে এপারে এলাম। কিছু দূরে গায়ের মধ্যে একটা কাদের খড়ের বাড়ি। আমি গিয়ে বললাম, ওহে একটু জল খাওয়াতে পারো? একটি লোক বেড়া বাঁধছিল উঠোনের কোণে। সে বলল, আপনারা? ব্রাহ্মণ। লোকটা তাড়াতাড়ি উঠে দুহাত জুড়ে প্রণাম করে বলল, তবে হবে না বাবু, আমরা জেলে। জেলে তাই কি? আমার ওসব না বাবু, আমি হাতে করে দিতে পারবো না। তবে ওই কাঁঠাল বাগানের মধ্যে টিউকল আছে, আপনি টিউকলে জল খেয়ে আসুন। একটা ঘটি নিয়ে যান, দিচ্ছি। ঝকঝকে করে মাজা একটা কাঁসার ঘটি লোকটা বাড়ির মধ্যে থেকে এনে দিল। টিউকল অর্থাৎ টিউবওয়েলে জল খেয়ে আবার রাস্তায় হাঁটি। গ্রাম আর বড় নেই, মাঠ আর বনঝোপ। হঠাৎ চারদিক অন্ধকার করে মেঘ করে এলো, নীল কালবৈশাখীর মেঘ, হয়তো ভীষণ ঝড় উঠবে। কিন্তু তখনই কিছু হলো না। মেঘটা থমকে গেল আকাশে। মেঘের ছায়ায় ছায়ায় পথ বেশ চলতে লাগলাম। এক জায়গায় একটা প্রকাণ্ড জিউলি গাছ। দিগন্ত বিস্তীর্ণ মাঠের মধ্যে এই জিউলি গাছের দৃশ্য আমাকে কি মুগ্ধই করলো। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। প্রকাণ্ড গাছের সারা গা বেয়ে সাদা আঠা গলা মোমবাতির আকারে ঝুলছে। গাছের তলায় কলকাতার রাস্তার ধারের সাজানো পিচের মতো একরাশি আঠা। যেন আমি বাংলাদেশে নেই, আফ্রিকার মতো বন্য মহাদেশের অরণ্য পথ ধরে কোন অজ্ঞাত সুদূর গন্তব্যস্থান অভিমুখে যাত্রা করেছি। কি ভালোই যে লাগছিল। আউশ ধানের খেতে সবে কচি কচি সবুজ জাওলা দেখা দিয়েছে। চারা ধান গাছের এক ধরনের সুন্দর ঘ্রাণ আসছে বাতাসে। খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়েছি। বেলা 11টার কম হবে না কোনো রকমে, কিন্তু সেজন্যে আমার কোনো কষ্ট নেই। চারিধারে সবুজ আউশের জাওলা যেন বিরাট সবুজ মখমল বিছিয়ে রেখেছে পৃথিবীর কালো মাটির বুকে। নীলকণ্ঠ আর কোকিলের ডাক আসছে মাঠের চারদিক থেকে। মেঘ থমকানো আকাশের নীলকৃষ্ণ শোভা আর অবাধ মুক্তির আনন্দ সব মিলে এরা আমায় যেন মাতাল করে তুলেছে। বৃষ্টি এলো। একটা বড় বটতলায় আশ্রয় নিলাম। টপ টপ করে বড় বড় বৃষ্টির ফোঁটা গাছের ডাল ভেদ করে মাঝে মাঝে গায়ে এসে পড়তে লাগলো। বৃষ্টিতে বড় মাঠগুলো ধোঁয়ার মতো দেখাচ্ছে। বটতলায় একটা ছোট রাখাল ছেলে আমার মতো আশ্রয় নিল। তার বয়স 10-12 বছরের বেশি নয়। হাতে পাঁচন, মাথায় তালপাতার টোকা। বড্ড পানি এল বাবু। হ্যাঁ তাই তো, বস ওখানে। বাড়ি কোথায়? সুন্দরপুর বাবু, ওই যে দেখা যাচ্ছে। বৃষ্টি থামলে সুন্দরপুর গ্রামের মধ্যে ঢুকলাম। গ্রামের মধ্যে দিয়েই পথ। বড় বাড়ি 2-4খানা চোখে পড়ল, খুবই বড় বাড়ি। বর্তমানে লোকজন আর বিশেষ কেউ থাকে না, পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। গ্রামের চারিদিকেই বড় বাঁশবন আর আমবন, যেমন এ অঞ্চলের সব গ্রামেই দেখতে পাওয়া যাবে। একটা খুব বড় বাড়ি দেখে তার সামনে দাঁড়ালাম। এক সময়ে খুব ভালো অবস্থার গৃহস্থের বাড়ি ছিল এটা, নইলে আর এত বড় বাড়ি তৈরি করতে পারেনি। এখন যারা থাকে তাদের অবস্থা যে খুব ভালো নয়, এটা ওদের দোতলার বারান্দাতে পুরনো চাঁচের বেড়া দেখে আন্দাজ করা কঠিন হয় না। করগের টিন জোটেনি, তাই বাঁশের চাঁচ দিয়েছে। একজনকে জিজ্ঞেস করলাম, এটা কাদের বাড়ি বাপু? বাবুদের বাড়ি। এ গাঁয়ের জমিদার ছিলেন ওনারা।
এখন কেউ নেই? থাকবেন না কেন বাবু, কলকাতায় থাকেন। বাবুদের ছোট শরিকেরা এখন থাকেন এ বাড়িতে। তেনাদের অবস্থা ভালো নয়। বাবুরা সব উকিল মোক্তাগার, অনেক পয়সা রোজগার করেন, এখানে আর আসেন না। অথচ যখন সুন্দরপুরের বাইরে এলাম তখন মুসলমান ও কাঙালি পাড়ার অবস্থা দেখে চোখ জুড়লো। ওরা প্রায়ই বাস করে ফাঁকা মাঠে, বাড়ির কাছে বন জঙ্গল কম। খড়ের বাড়ি হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ধানের গোলা 2-3টি অনেকের বাড়িতেই চোখে পড়ে। তরিতরকারির বাগান করে রেখেছে বাড়ির পাশেই। 2-5টা গরু সকলেরই আছে। এদের স্বাস্থ্য খুব খারাপ নয়। যারা খেটে খায় এমন লোকের মধ্যে ম্যালেরিয়া হতে বেশি দেখিনি। ডায়াবেটিস, ডিসপেপসিয়া, ব্লাড প্রেশারের নামগন্ধ নেই এখানে। ওরা যখন মরে তখন বেশিরভাগ মরে কলেরাতে। শীতের শেষে বাংলার পাড়া গায়ে চাষাপাড়া মরে দুলধাবার হয়ে যেতে দেখেছি কলেরাতে। অথচ ভদ্রলোকের পাড়ায় এরও খুব কম ঢুকতে দেখেছি। তবে আজকাল গ্রামে গ্রামে নলকূপ বসাবার ফলে ম্যালেরিয়া যতটা না কমুক, কলেরার মড়ক অনেক কমেছে। নলকূপের জল 12 মাস ব্যবহার করে, অথচ 12 মাস ম্যালেরিয়ায় ভুগে জীর্ণ শীর্ণ এমন লোক বা পরিবার অনেক দেখেছি। কিন্তু আমি যা বলতে যাচ্ছিলাম, পায়ে হেঁটে বাংলার অনেক গ্রামেই ঘুরেছি, সর্বত্রই দেখেছি সমান অবস্থা। ভদ্রলোকের পতন, মুসলমান ও অনুন্নত জাতির অভ্যুদয়। ভদ্রলোকের পাড়ায় ভগ্ন অট্টালিকা, মজা পুকুর, ভগ্ন দেবালয়, ঘন বন জঙ্গল। আর চাষাপাড়ায় ক্ষেত ভরা তরিতরকারি, গোয়াল ভরা গরু, ধানের মড়াই, ছাগল, ভেড়া, হাঁস ইত্যাদি গৃহপালিত পশুপক্ষীর পাল। হলফ নিয়ে অবশ্য বলতে পারবো না যে সব চাষারই এই অবস্থা, তবে অনেকেরই বটে। ভদ্রলোকদের মধ্যে সাধারণত যারা শিক্ষিত ও উপার্জনক্ষম তারা থাকে বিদেশে, শহরে। আর ঝর্তি পড়তি মাল যেগুলি, তারা নিরুপায় অবস্থায় পড়ে থাকে গ্রামে, শিক্ষিত ও প্রবাসী জ্ঞাতিদের পরিত্যক্ত বাড়িঘরে। এরা বেলা 12টা পর্যন্ত কোনো গাছতলায় কি কারো বাড়ির চণ্ডী মণ্ডপে বসে তামাক টানে আর বাজে গল্প ও পরচর্চা করে। সন্ধ্যাবেলা বসে তাস খেলে কিংবা শখের যাত্রার দলে আখড়া দেয়। এ অঞ্চলে থিয়েটার বড় একটা দেখিনি কোথাও। ওটা হলো কলকাতা ঘেঁষা জায়গার ব্যাপার। এইসব ভদ্রবংশের লোকের কাছে না আছে খাটবার ক্ষমতা, না আছে উদ্যম উৎসাহ কোনো কাজে। কোনো নবাগত উৎসাহী লোক জনহিতকর কোনো কাজ করতে চাইলে এরা তাদের বুঝিয়ে দেবে যে ওরকম অনেক হয়ে গেছে, ও করে কোনো লাভ নেই। কুঁড়ে লোকেরা সর্বজ্ঞ হয় সাধারণত। শুধু সুন্দরপুর নয়, অন্যান্য গ্রামেও ঠিক এই রকম দেখেছি এবং পল্লী গ্রামের ভবিষ্যৎ ভেবে হতাশ হয়েছি। আর 50 বছর এইভাবে চললে গ্রাম থেকে উচ্চ বর্ণের হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাবে। এখনই যেতে শুরু করেছে। সুন্দরপুর ছাড়িয়ে একটা বড় বাঁওড় পড়ল সামনে, নদীর মতো চওড়া, জলও বেশ স্বচ্ছ। পার হব কি করে বুঝতে পারছি না। এমন সময় একটি বৃদ্ধার সঙ্গে দেখা হলো। সে নিচু হয়ে জলের ধারের কলমির বন থেকে কচি কলমি শাক তুলে আটি বাঁধছিল। জিজ্ঞেস করতেই সে হাত তুলে দেখিয়ে বলল, সামনে দিয়ে যাও বাবা, ওই দিকই আগার পড়বে। বাঁওড়ের আগার মানে বাঁওড়ের একদিকের প্রান্তসীমা, যেখানে গিয়ে বাঁওড় শুকিয়ে বা মজে শেষ হয়ে গেল, সুতরাং ঘুরে পার হওয়া যায় সেখানটাতে। আধ মাইলের কিছু বেশি যেতে আগার পাওয়া গেল। সেখানে একটা বড় বটগাছের তলায় কি একটা হচ্ছে দূর থেকেই দেখতে পেলাম। কাছে গিয়ে দেখি ওপারে বাঁওড়ের ধারে একটা বটগাছের তলায় কারা কলের গান বাজাচ্ছে। আর তাই শুনবার লোভে প্রায় 50-60টি ছেলে মেয়ে ঝি বউ একত্র জড়ো হয়েছে। বাঁওড়ের ঘাটে জল নিতে এসে বউয়েরা শুনছে। সবই চাষা লোক। এসব গ্রামে ভদ্রলোকের বাস আদৌ নেই। বেলা প্রায় 1টা হবে। আমিও একটু বিশ্রাম করে নেবার জন্যে বটতলার ছায়ায় গিয়ে বসলাম। কলের গানওয়ালারা গাছের উঁচু শেকড়ের উপর বসেছে। আমায় ভদ্রলোক দেখে ওরা লাজুক মুখে আমার দিকে চেয়ে চেয়ে দেখলো। সস্তা খেলো গ্রামোফোনের টিনের লম্বা চোঙের মুখ দিয়ে কর্কশ, উচ্চ, অস্বাভাবিক ধরনের গলার আওয়াজ বেরুচ্ছে। বাজে হালকা সুরের গান বা ভাড়ামির রেকর্ড সবই। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের ভালো কিছু আছে? বাবু, আপনাদের যোগ্য কনে পাবো? এসব এই চাষা ভুলানো। তোমরা যাবে কোথায়? আমাদের বাড়ি ওই নাভারনের কাছে। কুলের অনঘাটের মেলায় কলের গান নিয়ে যাচ্ছি বাবু। যদি 2-4 পয়সা হয়। আপনাদের শুনবার যোগ্য এ জিনিস নয়, সে আমরা জানি। তোমরা কি এমনই মেলায় মেলায় বেড়াও?
হ্যাঁ বাবু, এদিকে সব মেলা, ওই ডুমর মেলা, হলদা সিদ্রিনী চড়কের মেলা, গাড়াপোতা চড়কের মেলা, গোপালনগরের বারোয়ারির মেলা, বেনাপোলে হরিদাস ঠাকুরের মেলা, এই সব জায়গায় আমরা যাই। আমাদের এতেই পয়সা রোজগার। কি রকম রোজগার হয় তা বাবু আপনার কাছে আর বলতে কি। আগে একটা মেলায় 30-40 করে পাতাম। পাটের দর একবারে উঠেছিল 28 টাকা। সেবার সব মেলা বেরিয়ে 500-600 টাকা পাই। পাটের দর যেবার কম থাকে সেবার এত দেবে কে? চাষার হাতে পয়সা থাকলেই তো দেবে। চাষার হাতেই নক্ষী বাবু। আসুন বাবু, একটা বিড়ি খান। শুনবেন গান? ওরে আলী, একখানা সেই বাজনার রেকর্ড ছিল যে, সেখানা দে বাবু। ওসব গানের আর কি শুনবেন? এরা অশিক্ষিত মুসলমান, কিন্তু এদের যে উৎসাহ ও উদ্যম দেখেছি, শিক্ষিত হিন্দু ভদ্র সন্তানের তার অর্ধেকও থাকলে বেকার সমস্যা এত জটিল হয়ে দেখা দিত না। এদের সঙ্গে মনে মনে হিন্দু ভদ্র সন্তানের তুলনা করবার সুযোগ এবারই আমার ঘটেছিল। সে কথা পরে বলছি। আমি সেখান থেকে উঠে আর মাইল 2 ধান ক্ষেতের আলের উপর দিয়ে হেঁটে এসে এমন এক জায়গায় পড়লাম যেখানে কাছে কোনো গ্রাম নেই। মাঠের মধ্যে একটা চমৎকার বটগাছ, তার বড় ডালপালা মাটিতে নুয়ে দাঁড়িয়ে আছে। কেউ কোনো দিকে আছে কিনা দেখে একটা মোটা নিচু ডালে চড়ে বসলাম। মনে মনে ভেবে দেখলাম, বেলা 2টো বাজে। এখন পিসিমার বাড়ি গিয়ে পড়লে তিনি রান্না চড়াবার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। সে কষ্ট আর কেন তাকে দেওয়া? তার চেয়ে আর ঘন্টাখানেক পরে গেলে বলতে পারবো যে কোথাও থেকে খেয়ে এসেছি। আধ ঘন্টাও হয়নি, এমন সময় পেছন থেকে কে বলে উঠল, এখানে কি করছেন বাবু? পেছন ফিরে চেয়ে দেখি একজন বৃদ্ধ। তার মাথায় ধামাতে খুব বড় একটা তেলের ভাঁড়। একটু অপ্রতিভ হয়ে পড়তে হলো বই কি। তাড়াতাড়ি নেমে পড়ি ডালটা থেকে। একটু হেসে বলি, এই একটু হাওয়া খাচ্ছি, বড্ড গরম। যেন হাওয়া খেতে হলে গাছের ডালে চড়াই প্রশস্ত উপায়। কোথায় যাবেন আপনি? বাগান গাঁ। কত দূর জানো? চলুন বাবু, আমি তো সেই গাঁয়েই থাকি। কাদের বাড়ি যাবেন? মুখুজ্জেদের বাড়ি। লোকটা যেভাবে আমার দিকে চাইতে লাগলো, তাতে আমার মনে হলো আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সে সম্পূর্ণ নিঃসন্দেহ নয়। এই গ্রামে আমি ছেলেবেলায় একবার এসেছিলাম, তখনই বেশ জঙ্গল দেখে গিয়েছি। সে জঙ্গল এখন সুন্দরবনকে ছাড়িয়ে যাবার পাল্লায় মেতেছে। এমন বন যে একে অরণ্য নামে অভিহিত করা যায় অনায়াসেই। এই ভীষণ জঙ্গলের মধ্যে কি করে মানুষ বাস করে তা ভেবে পাওয়া দুষ্কর। 2-3 দিন সে গ্রামে ছিলাম। 3 ঘর মাত্র ভদ্রলোকের বাস, 3 ঘরই ব্রাহ্মণ। তা বাদে কামার, কলু, কাঙালি আজ আছে হিন্দুর মধ্যে। বাকি 40-50 ঘর মুসলমান। সাধারণত হিন্দুর চেয়ে মুসলমানের স্বাস্থ্য ভালো। সকলের চেয়ে খারাপ অবস্থা হিন্দু ভদ্রলোকের। তাদের স্বাস্থ্য নেই, অর্থ নেই। মুখুজ্জেরা এককালে এ গ্রামের জমিদার ছিলেন। এখন তাদের ভাঙা কোঠাবাড়ি আর নারকেল গাছের লম্বা সারি ছাড়া আর বিশেষ কিছু নেই। কোলায় পিঁড়ি পড়ে আছে, গোলা বহুকাল অন্তর্হিত। সংস্কার অভাবে অট্টালিকার জীর্ণ দশা, ফাটলে বট, অশ্বত্থের গাছ, সাপের খোলস। যে কজন ছেলে ছোকরা এই 3 বাড়িতে থাকে, সন্ধ্যাবেলায় তারা মুখুজ্জে বাড়ির চণ্ডী মণ্ডপে বড় তাসের আড্ডা বসায়, দাবাও চলে। এরা কোনো কাজ করে না, লেখাপড়ার ধারও ধারে না। অর্থ উপার্জনের ক্ষমতা এদের মধ্যে যা ছিল তা ক্রমে নষ্ট হয়ে যাচ্ছে। দিন কতক পরে এরা সম্পূর্ণ অকর্মণ্য প্রকৃতির বেকার হয়ে পড়বে। পল্লীবাসী হিন্দু ভদ্রলোকের এই সমস্যা সর্বত্রই উগ্রমূর্তিতে দেখা দিয়েছে। অর্থ নেই বলেই এদের স্বাস্থ্যও নেই, মনে স্ফূর্তি নেই। 25 বছরের যুবকের মন 50 বছরের বৃদ্ধের মতো নিস্তেজ। আর একটা জিনিস লক্ষ্য করেছি, তা এর চেয়েও সর্বনাশজনক। পল্লীগ্রামে এই ধরনের ভদ্র সন্তানদের মধ্যে পানদোষ অত্যন্ত ছড়িয়ে পড়েছে। প্রায় সকলেরই এ দোষটি আছে। যে মদ পয়সার অভাবে না জোটাতে পারে, সে সস্তার তাড়ি খায়। এর সঙ্গে আছে গাঁজা ও সিদ্ধি। আমি এই গ্রামেই একটি লোককে দেখলাম, সে বর্তমানে একেবারে ঘোর অকর্মণ্য ও স্বাস্থ্যহীন হয়ে পড়েছে। পূর্বে সে কোথায় চাকরি করত, চাকরি ছেড়ে দিয়ে গ্রামে বসে প্রথমটাতে মহা উৎসাহে চাষবাস আরম্ভ করে। কিন্তু কৃষিকার্যের সাফল্যের মূলে যে কষ্ট সহিষ্ণুতা ও অভিজ্ঞতা প্রয়োজন, তা তার ছিল না। ফলে হাতের টাকাগুলো নষ্ট হতে দেরি হয়নি। এখন বাড়ি বসে গাঁজা খায় এবং নাকি হরিনাম করে। এ গেল পুরুষদের কথা। মেয়েদের জীবন আরও দুঃখময়। তাদের জীবনে বিশেষ কোনো আনন্দ উৎসবের অবকাশ নেই।
ধান ভানা, রান্না, সংসারের দাসী বৃত্তি, এই নিয়েই তাদের জীবন। অবসর সময় কাটে পরের বাড়ির চালচলনের নিন্দাবাদে। এতটুকু বাইরের আলো যাবার ফাঁক নেই ওদের জীবনে কোনো দিক থেকেই। অথচ তারা নিজেদের শোচনীয় অবস্থা সম্বন্ধে আদৌ সচেতন নয়। তারা ভাবছে তারা বেশ আছে। এ সম্বন্ধে আমার অভিজ্ঞতা এইবারেই হয়েছিল। পাশের বাড়িতে দুপুরে নিমন্ত্রণ। পিসিমার সম্পর্কে তারাও আমার আত্মীয়। সেই বাড়িরই একটি বধূ, 30-এর মধ্যে বয়স, দেখতে শুনতে নিতান্ত খারাপ নয়। আমার খাবার সময় পরিবেশন করলো। তারপর বাড়ির ছেলে দুটি বসলো, আসুন একটু দাবা খেলা যাক। আমি দাবা খেলা জানলেও ভালো জানি না। ওরা সে আপত্তি কানে তুলল না। অগত্যা ওদের মধ্যে গিয়ে বসলাম ওদের সঙ্গে। বধূটি আমার পান মশলা দিতে এলো। আমি বললাম, বৌদি বসুন না। না ভাই, বসলে চলে, কত কাজ, তোমরা থাকো শহরে, পাড়া গাঁয়ের কী বা জানো। আচ্ছা বৌদি, আপনি কখনো শহর দেখেননি? দেখবো না কেন, কেষ্টনগর গোয়াড়ি দুবার গিয়েছি, সে অনেক দিন আগে। ভালো কথা, আমার একটা উপকার করবে ঠাকুরপো? বলুন না, কেন করব না। আমার মেয়ে বিনার একটা পাত্র দেখে দাও না, কত জায়গায় তো ঘোরো। সে কি বৌদি, কতটুকু মেয়ে ও? 11-12 বছরের বেশি নয়। এখনই ওর বিয়ে দেবেন? ও লেখাপড়া শিখুক তার চেয়ে। কেষ্টনগরে আপনার মামার কাছে ওকে রেখে দিন। এ গাঁয়ে থাকলে তো পড়াশোনার আশা কিছুই দেখছি নে। কি হবে ভালো লেখাপড়া শিখে? সেই বিয়ে করতেই হবে, শ্বশুরবাড়ি যেতেই হবে, হাঁড়ি ধরতে হবে। মেয়ে মানুষের তাই ভালো। এই যে আমি আজ 16 বছর এই গাঁয়ে এদের বাড়ি এসেছি, খাটছি উদয়াস্ত, দেখছো তো। আসবার 10 দিনের মধ্যে হেঁসেলের ভার দিলেন শাশুড়ি। তারপর তিনি মারা গেলেন, আর সেই হেঁসেল এখনো আগলে বসে আছি। বেশ ভালোই লাগে। কেন লাগবে না ভাই? তোমরা এখন পুরুষ মানুষ, উড়ু উড়ু মন। এ আমার নিজের সংসার, নিজের ছেলে মেয়ে, কেন খারাপ লাগবে বলো? লেখাপড়া করে কি দুটো হাত বেরোতো? আচ্ছা, কোনো কিছু দেখতে আপনার ইচ্ছে করে না? কোনো বই পড়তে কি কোথাও বেড়াতে? তা কেন করবে না? নবদ্বীপে রাসের মেলায় একবার যাব ভেবে রেখেছি। বই কোথায় পাচ্ছি এ পাড়া গাঁয়ে? আর পেলেও পড়বার সময় আমার নেই। আমরা কি মেম সাহেব যে বসে বসে সব সময় বই পড়ব? বিনাকে একটুও লেখাপড়া শেখাননি? ক খ জানে তো? তা জানে, ডেকে জিজ্ঞেস করো না। রাঁধতে জানে, ধান ভানতে শিখেছে, দিব্যি চিড়ে কুটতে পারে। আমার সঙ্গে থেকে থেকে শিখেছে। সব দিক থেকে মেয়ে আমার। তবে ওই দোষ, মাঝে মাঝে ম্যালেরিয়ায় ভোগে। এই সেদিন জ্বর উঠল, পেট জোড়া পিলে। হাবুল ডাক্তারের ওষুধ 2 শিশি খাইয়ে এখন একটু। বাগানগাঁ থেকে চলে আসবার পথে আমার কতবার মনে হয়েছে পল্লী জীবনের এইসব গুরুতর সমস্যার কথা। এসব নিয়ে প্রবন্ধ লেখা চলতে পারে, কিন্তু এ সমস্যার সমাধান করবে কে? এ প্রশ্নের উত্তর নেই। এবারের ভ্রমণ সম্পর্কে আর একটি ঘটনা আমার বড় মনে আছে। ফিরবার পথে একটা সাঁকোর ওপর বসেছি। বেলা 3টে। জ্যৈষ্ঠ মাসের খররৌদ্র মুখের ওপর এসে পড়েছে। একটি বৃদ্ধা কাঠ কুড়িয়ে ফিরছে। আমার দিকে চেয়ে সে আমার সামনে দাঁড়ালো। তারপর মায়ের মতো স্নেহসিক্ত উদ্বিগ্ন কণ্ঠে বলল, বাবা, বড্ড রোদ্দুর লাগছে মুখটাতে, উঠে এসো। বৃদ্ধার গলার সুরে আন্তরিক স্নেহ ও দরদের পরিচয় পেয়ে আমি চমকে উঠলাম যেন। সে আবার বলল, উঠে এসো বাবা, ওখানটাতে বসো না, পড়ন্ত রোদ্দুরটা। হয়তো আমি উঠে গিয়েছিলাম অন্যত্র, হয়তো তার সঙ্গে আমার আরও কি কথা হয়ে থাকবে, কিন্তু সেসব আর আমার মনে নেই। সে লিখতে গেলে বানানো গল্প হয়ে যাবে। এতদিন পরেও ভুলিনি কেবল বৃদ্ধার সেই মাতৃমূর্তি, তার সেই দরদ ভরা উদ্বিগ্ন গলার সুর। আমি চাকুরি উপলক্ষে 1 বছর পূর্ববঙ্গ ও আরাকানের মাংরু অঞ্চলে যাই। সে সময় রেলে, স্টিমারে আমার অনেক অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হয়। অন্য কোনোভাবে এদের বলা যায় না, এই ধরনের ভ্রমণ কাহিনী ছাড়া। তাই এখানে সেগুলি লিপিবদ্ধ করব। গোড়া থেকেই কথাটা বলি। কলকাতায় বসে আছি, চাকরি নেই, যদিও চাকুরির চেষ্টায় ঘোরাঘুরি করি। একটি মারোয়াড়ি ফার্মের বাইরে দেখলাম বিজ্ঞাপন দেওয়া আছে, 2 জন লোক তারা চাই। কোনো দিকে না চেয়ে সোজা ঢুকে পড়লাম অফিসের ভেতরে। অফিসটি স্বনামধন্য ব্যবসায়ী কেশরাম পোদ্দারের। বিজ্ঞাপন দেখে এসেছি শুনে অফিসের দারোয়ান আমায় একটা ছোট ঘরে নিয়ে গেল। সামনেই বসেছিলেন কেশরাম পোদ্দার। তখন অবশ্যই চিনতাম না। কেশরাম পোদ্দার হিন্দিতে জিজ্ঞেস করলেন, আপনি কি পাস? বললাম, বিএ পাশ করেছি ও বছর। কি জাতি? ব্রাহ্মণ। বক্তৃতা দিতে পারেন? কিসের বক্তৃতা? ভালো বুঝতে পারলাম না, কিন্তু চাকুরির বাজার যেমন কড়া, তাতে কোনো কিছুতেই হঠলে বা ভয় পেলে
চাকুরি প্রাপ্তির যাও সম্ভাবনা ছিল তাও তো গেল। এ অবস্থায় বক্তৃতা তো সামান্য কথা। কেশরামজি যদি জিজ্ঞেস করতেন আপনি নাচতে জানেন, তাহলেও আমার মুখ দিয়ে হাঁ ছাড়া না বেরোতো না। সুতরাং বললাম জানি। আচ্ছা, আপনার ঠিকানা দিয়ে যান, কাল বেলা 10টার সময় আসবেন। পরদিন 10টার সময় কেশরাম বাবুর অফিসে গিয়ে দেখি লোকে লোকারণ্য। আমার মতো আরও 50-60টি বেকার কেশরাম বাবুর খাস বাইরের হলে অপেক্ষা করছে। এরা সবাই বক্তৃতা দেবে আজ এখানে। বুঝলাম সবারই মরিয়া অবস্থা, বক্তৃতায় সই। আমার পূর্বে একে একে 8-10 জন লোকের ডাক পড়ল। এদের মধ্যে বৃদ্ধ থেকে ছোকরা পর্যন্ত সব রকমের লোকই আছে। লক্ষ্য করে দেখলাম কেউ 2 মিনিট পরে ফিরে আসছে, কেউ আসছে 5 মিনিট পরে, কেউ বা ঢুকবা মাত্র বেরিয়ে আসছে। অবশেষে আমার ডাক পড়ল। কেশরামজি দেখলাম তার খাস কামরায় নেই। ওদিকের বারান্দায় দূর কোণে একখানা চেয়ারে তিনি বসে। কাছে যেতেই বললেন, আপনি কিছু বলুন, ইংরেজিতে না বাংলাতে? বাংলায় বলুন। ইউনিভার্সিটি ইনস্টিটিউটের আবৃত্তি প্রতিযোগিতার জন্যে বঙ্কিমচন্দ্রের লেখা খানিকটা মুখস্থ করেছিলাম, মনেও ছিল। সামনের থামের দিকে চেয়ে মরিয়ার সুরে তাই আবৃত্তি করে গেলাম। কেশরাম খুশি হলেন, চাকুরি আমার হয়ে গেল।